এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। অসভ্য পুরুষ। আবরাজ আচমকায় চোখ খুলে তাকালো। ফিজা স্পষ্ট দেখল, থতমত খেলো মেয়েটা। আবরাজ তার দিকে তাকিয়ে বলে, আমাদের বাসর হয়নি এখনো। তো তুমি আমাকে ক্যারেক্টারলেস উপাধি কিভাবে দিতে পারো? আপনি তো এমনই, তাই এটা দেওয়ার কিছু নেই। নড়বে না? আবরাজ ফিজাকে জোরে ধরে বলে। ফিজা হাত দিয়ে আবরাজের বুকে ধাক্কা দিয়ে বলল, ছাড়ুন। সন্ধ্যায় কিসটা ঠিকঠাক হয়নি। ক্যান আই ট্রাই অ্যাগেইন? আবরাজ বাঁকা হেসে বলে। ফিজা চমকালো আর সাথে সাথে বলে উঠল, নো নেভার। ইয়েস। দূরে যান। আবরাজ কি সোনার পাত্র? হুম। ফিজা একটু নড়ে না, শুধু চক্ষুদয় বন্ধ করে আবার বলে, আপনার এখানে আসার মূল উদ্দেশ্য কি আমায় নিজের বেড পার্টনার বানানো? এমন হলে এতদিনে তুমি আমার ঘরে থেকেও এখনও কুমারী থাকতে না। কথা সত্যি, ফেলে দেওয়ার মতো নয়। কথা বাড়িয়ে ঝগড়া করতে ইচ্ছে করছে না ফিজার। নয়তো আরো কয়েকটা কথা হয়তো আবরাজকে শুনে দিত। তবে এখন মেয়েটা অন্য কিছু ভাবে। আসলেই তার এই সুযোগ হাতছাড়া করা উচিত না। যাওয়া উচিত আবরাজের সাথে। অন্তত পক্ষে পুরুষটার সম্পর্কে আরো ভালো করে ইনফরমেশন তো সে জোগাড় করতে পারবে। সেক্ষেত্রে তার এই সুযোগটা হাতছাড়া করা ঠিক হবে না। তাই আবরাজের সাথে জার্মানি যাবে বলে মনস্থির করলো। বিয়ে তো বাঙালি মেয়েদের একবারই হয়, এটা ফিজার দাদি আগে সব সময় বলতো। ফিজার দাদা ফিজার বাবার জন্মের কয়েক বছর পরই মারা গিয়েছিল। ফিজার দাদি ছিল জমিদার বংশের, অর্থ সম্পদ ছিল প্রচুর। তিনি দেখতেও ছিলেন রূপবতী। স্বামী মারা যাওয়ার পর বিয়ের জন্য পরিবার যেমন চাপ দিত, তেমন অনেকেই প্রস্তাব নিয়ে আসতো। কিন্তু তিনি আর বিয়ে করেননি। নিজের বাবার বাড়িতে থেকে ছেলেকে মানুষ করেছিলেন। যদিও এতে ওনাকে ওই পরিবারের সকল কাজ করতে হতো, তবে এতে ওনার কোনো আক্ষেপ ছিল না। কারণ ছেলে লেখাপড়া করতে পারছে, নিজেরা থাকার জায়গা পাচ্ছে, আবার 2 বেলা ভালো মন্দ খেতে পেত। এই তো, আর কি। কিন্তু বান্দা তবু বিয়ে করেনি। এসব তো ফিজা শুনে বড় হয়েছে। নিজের মা তো কম বয়সে বিধবা হয়েছে। কই, তিনিও তো আর বিয়ে করেনি। যদিও দাদি মায়ের এবং তার ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন, তবু ফিজা চাচ্ছে না ডিভোর্স তকমাটা নিজের চরিত্রে লাগাতে। এখানে আবরাজ যদি নিজেকে সত্যি শুধরে নেয়, তাহলে সে সম্পর্কটাকে আবারও সুযোগ দিবে। অতীতে কি হয়েছে এসব না হয় সে নাই ঘাটলো, ভবিষ্যৎ তো সুন্দর করাই যায়। সকাল সকাল ফিজা চমৎকার একখানা স্বপ্ন দেখল। সে আর আবরাজ একটা বাচ্চা নিয়ে পুরো বাড়ি দৌড়াদৌড়ি করছে, এবং বাচ্চাটা দেখতে আবরাজের মতো। এমন স্বপ্ন দেখে মেয়েটা হতবিহ্বল। আশ্চর্যের অষ্টম পর্যায়ে মেয়েটা কি দেখলো এসব সে নিজেও যেন ভেবে অবাক। শোয়া থেকে উঠে আর চমকালো। বিস্ময় নিয়ে আবরাজের দিকেই তাকিয়ে রইল। আবরাজ একটা লাগেজ নিয়ে বসেছে, যার মধ্যে অনেকগুলো ড্রেস দেখা যাচ্ছে। লাগেজ নিয়ে বসেছে, সমস্যা সেটা নয়। সমস্যা হচ্ছে লাগেজের ভেতর সবগুলো ড্রেস মেয়েদের। দেখেই বোঝা যাচ্ছে সবগুলো এক্সক্লুসিভ। ফিজা আনমনে জিজ্ঞেস করলো, এগুলো তোমার? আবরাজ লাগেজের ভেতরে কিছু খুঁজতে খুঁজতে শান্ত স্বরে জবাব দেয়। ফিজা অপ্রস্তুত হয়। আবরাজ কি মজা করছে? তাহলে এতদিন বলেনি কেন? লাগেজটা তো আবরাজ আসার সময় নিয়ে এসেছিল। ফিজা তো ভেবেছে হয়তো আবরাজের এটা, সেই জন্যই আগ্রহ আসেনি দেখার। যদিও আবরাজের আনা কোনো কিছুই ফিজা ব্যবহার করছে না, শুধু ল্যাপটপটা মিলন খানের হাত দিয়ে দিয়েছে বিধায় সেটা ব্যবহার করে। আসার সময় নিয়েছিলাম, বাট ফিরে এসে তোমার সাথে কথা বলার পর মনে হয়েছিল এগুলো এখন তোমাকে দেওয়া মানে আগুনে ঘি দেওয়া। পরপরই আবরাজ বলে। ফিজা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। আবরাজ নিচ থেকে উঠে দাঁড়ালো। হাতে একটা ওভারকোট, একটা গেঞ্জি আর জিন্স প্যান্টও রয়েছে। একদম কাছে সে ফিজার করে রাখলো সেগুলো। ফিজা তখনও তাকিয়ে। আবরাজের ভালোই লাগে মেয়েটা এভাবে তাকালে। মন চায় ঠুসঠাস গালে কয়েকটা চুমু খেতে। ইস, ইচ্ছে হয়েছে, আর আবরাজ বুঝি নিজের ইচ্ছে পূরণ করবে না? এমনটা কি হতে পারে? মোটেও না। আবরাজ আচমকায় ঝুঁকে গেল, দূরত্ব কমলো। আধর স্পর্শ করতেই ফিজার শক্ট ছুটে গেল শরীর জুড়ে। সর্বদাই আবরাজ স্পর্শ করলে ফিজা ছটফট করে।
নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য ছোটাছুটি করে। কখনো তেমনভাবে পুরুষটার স্পর্শ অনুভবের মনোভাব আসেনি, কিন্তু এটার অনুভূতি ফিজা আজ যেন কিছুটা অনুভব করছে। নিজের অজান্তেই একটা হাত আবরাজের পিঠে চলে গিয়েছে। আবরাজকে আশকার পেল, মন কি পুলকিত হলো, মস্তিষ্ক আরো কিছু চাইলো, কিন্তু আবরাজ নিজেকে কন্ট্রোল করলো। শুধু বইয়ের অধর সুধা পর্যন্ত সীমাবদ্ধ রইল। ফিজা চোখ বন্ধ করে আছে। আবরাজ হুঁশে থাকা অবস্থায় এই প্রথম ফিজাকে নিজ থেকে চক্ষুদ্বয় বন্ধ করে রাখতে দেখল। মুগ্ধ হয়ে আবরাজ বইয়ের বন্ধ চোখের পাতার দিকে তাকিয়ে বলে উঠল, আই কান্ট কন্ট্রোল মাই সেলফ, বাট ডোন্ট ওয়ারি, আমি তোমাকে আর হার্ট করব না। আবরাজ, বিশাল সুন্দর একটা বাড়ির সামনে গাড়ি থেকে নেমে ফিজা আচমকায় আবরাজকে ডাকলো। আবরাজ সাব্বিরের হাতে চাবি দিল গাড়ির। সাব্বির সেটা নিয়ে চলে গেল। আবরাজ ফিজার একটা হাত নিজের হাতের মুঠোয় নিল, জবাবে বলে, বলো সুগন্ধি ফুল। এগুলো আপনার গাড়ি? ফিজা বিস্ময় নিয়ে সামনে গার্ডেনে একটা ছাউনির নিচে রাখা গাড়িগুলোর দিকে তাকিয়ে প্রশ্ন করে। 4টা গাড়ি ওখানে। ফিজা হয়তো এগুলোর নামও জানে না। সবগুলো গাড়ি কালো। ফিজা প্রশ্নটা করে পরক্ষণে সে নিজে থতমত খেলো। এটা কোনো প্রশ্ন হলো? ফিজা নিজের উপর বিরক্ত হলো। যার সম্পূর্ণটা কালো টাকা দিয়ে ঢাকা, তার নিকট 4 থেকে 5টা এক্সক্লুসিভ গাড়ি থাকা কোনো আশ্চর্যের ব্যাপারই না। আবরাজ ফিজার ভাবনার মাঝেই বলে উঠল, ওয়াই নট? এমনি জিজ্ঞেস করলাম। ফিজা নিজেকে সামলে জবাব দেয়। আবরাজ হাঁটে। ফিজার হাতেও টান পড়ে। সদর দরজার উদ্দেশ্যে হাঁটা ধরে আবরাজ বলল, ভেতরে চলো। কাম। চমৎকার দেখতে বাড়িটার ভেতরে প্রবেশ করে ফিজা চমকালো। নয়নে নিবদ্ধ হলো চারদিকের সৌন্দর্য দেখে। ভেতর থেকে বাহিরে সব কিছু স্পষ্ট। আবরাজ ফিজার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে নিজের গায়ে থাকা লম্বা কালো কোটটা খুলতে ব্যস্ত। ফিজার সেদিকে খেয়াল নেই। আবরাজ বুঝতে পারছে ফিজা এসব দেখে শকড। আবরাজ ফিজাকে কিছু জিজ্ঞেস করবে তার আগে কল এলো একটা। আবরাজ ফিজার দিকে তাকিয়ে ফোনটা নিয়ে বারান্দার মতো জায়গাটায় গেল। সময়টা একদম সকাল। বাহিরের পরিবেশ অন্ধকার। কাঁচের দেয়ালের ওপাশে তুষারপাতের ফলে সামনের বাগানটা ঢেকে গিয়েছে। আবরাজ একবার ঘাড় বাঁকিয়ে বইয়ের দিকে চাইল। মেয়েটা চঞ্চল আবার কঠিনও। আবরাজ ভাবে এসব দেখে ফিজা কি খুশি হবে? চঞ্চলতায় মেয়েটা তাকে নিয়ে পাগলামি করবে কিংবা জড়িয়ে ধরবে? কঠিন ধাঁচের মেয়ে মানুষ, করবে না এমন কিছু। হয়তো খুশিটা চেপে রাখবে নিজের মধ্যে। আবরাজের ভাবনার মাঝেই কল কেটে আবার কল বাজে। তখন রিসিভ করতেই ওপাশ থেকে সাব্বির ব্যস্ত কণ্ঠে বলতে শুরু করে, স্যার, মিস্টার জি আপনার সাথে দেখা করতে চান। ওকে ফাইন, বিকেলে আসছি আমি। স্যার, ম্যাডাম। নিয়ে যাব সাথে করে। সাব্বির আর কিছু বলার আগেই কল কাটে আবরাজ। এরপর ফিজার কাছে গেল। ফিজা তখন সোফায় বসে ঘুমিয়ে। আবরাজ থতমত খেল। এত অল্প সময়ে একটা মানুষ কিভাবে ঘুমাতে পারে, তাও আবার বসে? অবশ্যই পারে। ফিজা নামের এই রমণীর দ্বারা অসম্ভব কোনো কিছু নয়। আবরাজ ফুস করে নিঃশ্বাস ছাড়ে। এরপর ফিজাকে আলগোছে কোলে তুলে রুমে গেল। বাড়িটা একতলা। 2 দিক থেকে কাচের দেয়াল আর 2 পাশে রুম। রুমে এসে আবরাজ ফিজাকে শুইয়ে দিল। নিজেকে কোনো রকম সামলে পোশাক পরিবর্তন করলো। তারপর কক্ষ থেকে বেরিয়ে এলো। ফোন হাতে কল করে কারোর সাথে কথা বলল। এরপর সোফায় বসে ল্যাপটপে কিছু করতে লাগলো। মিনিট 5 পরে কলিং বেল বাজলো। আবরাজ উঠে গিয়ে গেট খুলে বাইরে 2জন মহিলা দাঁড়িয়ে আছে। বয়স বোঝার উপায় নেই। বিদেশিদের এই এক সমস্যা। তবে এতে আবরাজের কোনো সমস্যা নেই। বয়স যা হয় হোক, এতে তার কি? আবরাজ মহিলাগুলোর দিকে এক পলক তাকিয়ে ফিরে এলো আবার। তাদের ড্রেস আপ দেখেই বোঝা যাচ্ছে তারা সার্ভেন্ট। আবরাজ ইংরেজিতে ঘর ঘর করে কিছু বলে রুমে চলে গেল। সময়টা দুপুর নয়, তবে অনেক বেলা হয়েছে। ফ্লাইট থেকে নেমে তারা সকালের নাস্তা করে নিয়েছিল। এখন আর খাবারের তাড়া নেই। আবরাজ এসে ফিজার পিছনে শুয়ে পড়ল। কিছু সময় এক দৃষ্টিতে বইয়ের মুখের দিকে তাকিয়ে থেকে আনমনে জড়িয়ে ধরল। সাথে সাথে ফিজা নড়ে চড়ে উঠল এবং চক্ষুদয় মেলিয়ে আবরাজের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো। ঘুমের ফলে লাল হয়ে আছে চোখ। কাঁচা ঘুমটা ভেঙে গিয়েছে বিধায় আবরাজের খারাপ লাগলো। ফিজার সাথে সাথেই বলে উঠল, লিভ মি। জান আমার,
একবার সুযোগ দিয়ে দেখো, দুঃখ তোমার আশেপাশে ঘেঁষতে পারবে না। যত দ্রুত চোখ মেলে তাকিয়েছিল ফিজা, তার চেয়ে দ্বিগুণ দ্রুত সময়ের মধ্যেও চোখ আবার বন্ধ করে নিল। তার আদৌ এই কথার বিপরীতে কি বলা উচিত মাথায় আসছে না। আচমকায় ঘুম ভেঙেছে, তার মধ্যে আবরাজের এরূপ কথা। মেয়েটা কি রিয়াকশন দেবে ভেবে পাচ্ছে না। উল্টো দিকে পিঠ করে দেয়ালের দিকে তাকিয়ে বলে উঠল, আপনি আগে কত নারী ছুঁয়েছেন? হ্যাঁ, আমাকে বোকা মনে হয়? কত নারীর শরীর ছুঁয়েছি, ছুঁই না? ছুতে কতক্ষণ? আপনার সম্পর্কে আমার ভালোই ধারণা হয়েছে। আবরাজ কিছু বলল না, মুখ গুজে ফিজার চুলের ভাঁজে। মেয়েটার ওভারকোটের ভেতর দিয়ে পেটে হাত রাখে, গেঞ্জির উপরে। তাও ফিজার শরীরে ঠান্ডা একটা আভাস পেল। মুচড়া মুচড়ে করতে শুরু করলো। আবরাজ চেপে ধরে রইল বুকে নিজের সাথে। তারপর গম্ভীর স্বরে বলে উঠল, বিকেলে বেরোচ্ছি আমরা, এখন ঘুমাতে দাও, রাতে ফিরতে লেট হবে। ঘুমান না আপনি, আমাকে ছাড়ুন। ডোন্ট ডিস্টার্ব। আবরাজ শান্ত স্বরে বলে। ফিজা আশ্চর্য হয়। অদ্ভুত, ডিস্টার্ব করছে তাকে, অথচ ভাব এমন করছে মনে হচ্ছে সে তাকে করছে। ফিজা দাঁতে দাঁত চেপে বলে, আমাকে ডিস্টার্ব করছেন আপনি। আর উত্তর আসে না। ফিজা কতক্ষণ অপেক্ষা করে বুঝতে পারে আবরাজ ঘুমিয়ে পড়েছে, তাই সে নিজেও চুপ করে শুয়ে রইল। নাইট ক্লাব। গাড়িতে বসে থেকে অবাক হয়ে বলে ফিজা। আবরাজের সাথে রয়েছে আরও একটা গাড়ি, সেটা থেকে সাব্বির সহ আরও দুজন গার্ড বেরিয়ে এসে আবরাজের থেকে দূরত্ব রেখে পেছনে দাঁড়ালো। আবরাজ গাড়ি থেকে নামতে নামতে ফিজাকে উদ্দেশ্য করে বলল, কাম হিয়ার। কেন যাব এখানে আমরা? ফিজা গাড়িতে বসে থেকে এই গম্ভীর স্বরে জিজ্ঞেস করলো। সামনে বসা ড্রাইভার জার্মানির স্থানীয় লোক, বাংলা সহ তিনি আরও কয়েকটা ভাষা জানেন। তিনি যথেষ্ট অবাক হলো। আবরাজের সাথে তিনি শুরু থেকেই রয়েছে। আবরাজের সাথে এভাবে কাউকে কথা বলতে দেখেনি, আর না আবরাজ কারোর সাথে এত ভালো করে কথা বলে। আবরাজ ঘুরে দেখতে দেখতে শান্ত স্বরে জানালো, একটা মিটিং রয়েছে, 1 ঘন্টার মধ্যে চলে যাব। আপনি যান। মেয়েটা সোজা নাকচ করলো। আবরাজ না শুনতে নারাজ। বউকে সে একা বাহিরে রেখে কোথাও যাবে না, সাথে করে নিয়ে যাবে। তাই নাছুর বান্দা সে ঝট করে বউকে গাড়ির ভেতর থেকে কুলে তুলে নিল। ফিজা চমকালো, হতভম্ব হয়ে আবরাজের গলা জড়িয়ে ধরল। আবরাজ সামনে হাঁটে, গার্ড তাদের পেছনে। তীব্র গানের শব্দ সাথে মানুষের হেলদোল দেখে ফিজার অন্তর কাঁপে। এসবে সে অভ্যস্ত নয়, আগে কখনো এসবে যাওয়া হয়নি, তবু ভয় প্রকাশ করলো না। আবরাজ একটা রুমে ফিজাকে রেখে দুজন গার্ডকে পাহারায় রেখে সাব্বিরকে নিয়ে বেরিয়ে গেল। ফিজা কিছু জিজ্ঞেস করা তো দূর, নিজেকে ধাতস্থ করার আগে আবরাজ বেরিয়ে গেল। ফিজা আর কি করবে, বসে রইল সেখানে। এক সেট সোফা সহ একটা বেড রয়েছে, সুন্দর একটা গোছানো রুম, বেশ দেখতে। এখানে কি আবরাজ রোজ আসে? হেলেও বা কেন আসে? ফিজার হঠাৎ মনে পড়ল কিসের মিটিং করতে আবরাজ ক্লাবে আসে। ফিজা গলার মাফলারটা ভালো করে পেঁচিয়ে নিল। কাঁধ ব্যাগ থেকে লাল রঙের একটা লিপস্টিক বের করে ঠোঁটে দিল। কালো একটা চশমা বের করে পরে নিল। লম্বা কালো ওভারকোটে ঢাকা শরীর, চুলগুলো উপরে ছুটি বাঁধা। নিজেকে সম্পূর্ণ পরিপাটি করে ফিজা দরজায় এলো। গার্ড তাকে দেখে মাথা নিচু করে দরজায় দুজন দুদিক হতে হাত বাড়ালো। আই ওয়ান্ট টু মিট আবরাজ খান ইমিডিয়েটলি। ইম্পসিবল ম্যাডাম। ফিজা একজন গার্ডের শার্টের পকেট থেকে কলম নিয়ে সেটা দিয়ে নিজের হাতে নিডলটা বসিয়ে দিল। দুজন গার্ড আকস্মিক ঘটনায় অপ্রস্তুত হয়ে গেল, সাথে ভয়ে একে অপরের দিকে তাকিয়ে কিছু বলার আগে ফিজা বলে উঠল, নাও ইয়োর ডিসিশন, ডোন্ট টেক মি অর নট। কি করবে একে অপরের দিকে বার কয়েক দেখাদেখি করে ফিজাকে নিয়ে যাবে বলে সমর্থন করলো। দুজন গার্ডের মধ্যে একজন ফিজার পেছনে, আরেকজন ফিজার সামনে। তারা যে রুমে ছিল সেখান থেকে বেরিয়ে করিডোর দিয়ে সামনে একটু এগোনোর পর একটি ভিআইপি রুমের সামনে এসে দাঁড়ালো। সেখানে দাঁড়িয়ে একজন গার্ড একটা রিমোট টিপতে সেকেন্ড সময়ের ব্যবধানে সাব্বির বেরিয়ে এলো এবং ফিজাকে দেখে অবাক হলো। তবে তার চেয়েও বেশি চমকেছে ফিজার হাতে রক্ত দেখে। সাব্বির আতঙ্কিত স্বরে বলে উঠল, ম্যাডাম, ব্লাড, হাউ ডিড ইট হ্যাপেন? পরপরই কঠিন দৃষ্টিতে গার্ডদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো। গার্ড দুজন মাথা নিচু করে নিল। ভেতর থেকে দুজনের কথা শোনা যাচ্ছে।
একটা আবরাজ আরেকটা মধ্যবয়স্ক লোকের হবে। ফিজা সাব্বিরকে ডিঙ্গিয়ে রুমের ভেতরে চলে গেল। আমি আপনার মেয়েকে বিয়ে করব কোনো দিন বলিনি। আশা করি নেক্সট টাইম এসব বলে আমাকে অকওয়ার্ড ফিল করাবেন না। আবরাজ সোফায় বসে আছে, পায়ের উপর পা তুলে, পুরুষটার হাতে ওয়াইনের গ্লাস। লাল তরল পানির দিকে তাকিয়ে উপরোক্ত কথাটা বলে সামনে বসা ধবধবে সুন্দর এক অর্ধবয়স্ক পুরুষ, চুলদারি আজ পাকা, চমৎকার দেখতে পুরুষটা গম্ভীর স্বরে বলে উঠলেন, টিনা, তোমাকে চাই আবরাজ। নাও আই অ্যাম ম্যারিড, সো আপনার মেয়ের চাওয়াটা ভিত্তিহীন। আমি তোমার মামা, ডিভোর্স দাও মেয়েটাকে। আমার পরে তুমি রাজত্ব করবে জি গ্রুপে। আবরাজ হাসে, তাকে লোভ দেখাচ্ছে। এতদিনেও মিস্টার জি আবরাজ খানকে চিনতে পারেনি ভেবে আবরাজ পাকা হাসলো। আবরাজ খানকে চেনা সহজ নয়, সম্ভব নয়। আবরাজের ডান পায়ের উপর থাকা বা পাটা নাড়ে আবরাজ, এরপর বলে উঠল, 3 years have not changed and will not change in the future. ফিজা যেন এসব দেখে বাকরুদ্ধ। ট্রিনার বাবাইটা আবরাজের মামা? কই, এতদিন তো জেনে এসেছে আবরাজের মা ইলা বেগম একাই, ওনার আর কোনো ভাই বোন নেই। তাহলে ইনি কে? ফিজা কিছু বলার আগেই আবরাজ সোফা ছাড়লো, তড়িৎ গতিতে এসে মেয়েটাকে কাঁধে তুলে নিল, লম্বা লম্বা কদম ফেলে আগের কক্ষে ফিরে এলো। ফিজা এলো পাথারে আবরাজের পিঠে কিল ঘুষিয়ে মেরে চলেছে। আবরাজ ধপাস করে ফিজাকে নরম তুলতুলে গদিতে ফেলতেই ফিজা চোখ মুখ কুঁচকে নিল। আবরাজ নিজের গলা থেকে টাই খুঁজতে ব্যস্ত হলো, ব্যস্ত সরে দাঁতে দাঁত চেপে বলল, বলেছিলাম এখানে থাকার জন্য, তারপরও কেন ওই জানোয়ারটার সামনে ধেই ধেই করে চলে গেলে? আপনার মামা লাগে নাকি? ফিজা ডোন্ট কেয়ার ভাব নিয়ে জিজ্ঞেস করলো। একটু ভয় নেই মেয়েটার। আবরাজ মেয়েটার চোখে ভয় দেখতে চায়। আগত্যা সেই মোতাবেক এগিয়ে এলো। ফিজা পিছিয়ে যায়। আবরাজ শার্টের বোতাম খুলে বলে, তোমাকে এসব জানতে হবে না, টপিক চেঞ্জ নাও। আমার মাথা খারাপ করে দিয়েছো তুমি। বলেই ফিজার একদম কাছে চলে গেল। আর হাত ধরতে গিয়ে নজরে এলো ফিজা মুঠো করে হাতে লিপস্টিক নিয়ে রেখে। আবরার অবাক হয়ে মেয়েটার মুখের দিকে তাকালো। ফিজা বাঁকা হাসলো, হাতটা চোখের সামনে ধরে উল্টে পাল্টে দেখতে দেখতে রসাত্মক স্বরে বলে উঠল, সরি টু সে, নিজেকে আঘাত করার মতো বোকা মেয়ে আমি নই। আবরাজ ফিজার উপর আছড়া ছিল এত সময়। অর্ধেক শরীর এত সময় ফিজার উন্মুক্ত থাকলেও এবার সম্পূর্ণ শরীর আবরাজের বলিষ্ঠ শরীরের নিচে ঢাকা পড়ল। আবরাজ ফিজার এলোমেলো চুলগুলো ঠিক করে দিতে নিলে বাধা দিল ফিজা। আবরাজ কি থামার পাত্র? সে তো আরও এক ধাপ উপরে। ফিজার হাত উল্টো করে চেপে ধরে ফিজা ভ্রু কুঁচকে নিল। আবরাজ ফিজার চোখে চোখ রাখে, অতঃপর মুচকি হেসে বলে উঠল, আমার বউ, আই এম ইমপ্রেসড বউ। ফিজা নাক মুখ কুঁচকে নিল। মোটেও এসবে গলে যাওয়ার পাত্রী নয়। বিরক্তিকর স্বরে বলে, সরুন তো, আমার ঠান্ডা লাগছে, কমফোর্টার দিন। ঠান্ডা লাগলে আমাকে জড়িয়ে ধরো। বাই দ্য ওয়ে, তোমায় কিন্তু লিপস্টিক পরলে দারুণ লাগে, সুগন্ধি ফুল। ফিজা সচরাচর লিপস্টিক ঠোঁটে লাগায় না, দিলেও খুব অল্প স্বল্প। তবে আজ অনেক বেশি গাঢ় রঙের লিপস্টিক দিয়েছে সে। ফিজা খেয়ালি স্বরে বলে উঠল, মেয়েদের সাথে ভালো ফ্লার্ট করতে পারেন আপনি। তুমি তো আমার বউ। যা পেয়েছে আমার। ফিজা বুঝতে পারছে আবরাজ এত সহজে ছাড়বে না তাকে। বাহানা কোনোটাই কাজে আসছে না। আবরাজ এর মধ্যেই আবদার করে বসলো, একটা চুমু খাই প্লিজ বউ, না করো না। আমার ভয়ঙ্কর রকমের ইচ্ছে হচ্ছে একটা চুমু খাওয়ার। না। ঠোঁট নেড়ে কিছু বলার আগে বুঝতে পারলো ওষ্ঠদয় আবরাজ নিজের দখলে নিয়েছে। শুধুই কি ঠোঁট, ফিজার দেহখানা সম্পূর্ণ নিজের আয়ত্তে নেওয়ার তীব্র পায়তারা চালিয়ে যাচ্ছে। ফিজা ছটফট করতে থাকে। সুযোগ পাচ্ছে না মেয়েটা। কিভাবে জব্দ করবে এই পুরুষটাকে? একবার নিজের দাঁত কাজে লাগালো, সুযোগ বুঝে দাঁত ফুটালো আবরাজের সিগারেটে পোড়া ঠোঁটে। নুনতার স্বাদ পেতে বুঝতে পারে রক্ত এসেছে, অথচ সামনের মানবের এতে কোনো হেলদোল নেই। সে নিজের খায়েশ মিটিয়ে তবে ছাড়লো। ছেড়ে বাঁকা হেসে বলে উঠল, সমানে সমানে না হলে খেলে মজা নেই। আই হোপ তুমি আমাদের ফাইনাল ম্যাচে দুর্দান্ত পারফর্ম করবে, সুগন্ধি ফুল। ফিজা তীক্ষ্ণ দৃষ্টিতে শুধু তাকিয়ে দেখে।
লজ্জা শরমের বালাই নেই এই পুরুষের মধ্যে। খুব ভালো করেই বুঝতে পারছে ফিজা। ফিজা বিরক্তিকর স্বরে আওড়ালো, বাড়ি যেতে চাই। খাবা না? আবরাজ জিজ্ঞেস করে। ফিজা আবরাজকে নিজের উপর থেকে ঠেলে সরিয়ে দেয়। এরপর উঠে বসে নিজের গায়ের পোশাক ঠিকঠাক করে কাঁধ ব্যাগ ঝুলিয়ে কক্ষ ত্যাগ করার উদ্দেশ্যে পা বাড়ালো। আবরাজ কি ভেবে দ্রুত বইয়ের পেছনে ছুটে। ফিজা ক্লাব থেকে বেরিয়ে আসার আগে একটা হুইস্কির বোতল নিল, যা দেখে আবরাজের চোখ অটোমেটিক বড় হয়ে গেল। দ্রুত কদম ফেলে ফিজার পেছনে এলো। গাড়িতে বসে ফিজা সেটার মুখ খুলতে লাগলো। আবরাজ গম্ভীর স্বরে বলে, এটা খেলে তোমার মাথা ঘুরবে? নেশা হবে না? তোমার হবে। আপনার হবে না? আবরাজ জবাব দিল না। নামি দামি অ্যালকোহলেও যার নেশা হয় না তার সামান্য হুইস্কি দিয়ে নেশা হবে, ব্যাপারটা হাস্যকর। ফিজা এটার ক্যাপ খুলতেই আবরাজ সেটা নিজের কাছে টেনে নিল। ফিজা ছুটে গেল, রাগান্বিত হয়ে বলে উঠল, দিন আমাকে, আমি খেতে চাই ওটা। আবরাজ এটা ফেলে দিতে নিলেই ফিজা তড়িৎ বলে উঠল, আমি খাবো না, আপনি খান, আপনার তো নেশা হয় না। আবরাজ কিছু ভেবে ঠকঠক করে অর্ধেক বোতল খেয়ে নিল, কিন্তু খাওয়া শেষে বেচারা বুঝতে পারছে এটা আসলেই সাধারণ নয়। দৃষ্টি তুলে ফিজার দিকে তাকিয়ে একটা দুইটা তিন চারটা ফিজাকে নিজের চোখের সামনে দেখলো। ফিজা আবরাজের চোখের দিকে তাকিয়ে বাঁকা হেসে সাব্বিরকে কল দিল। আবরাজ শুধু চোখ বন্ধ করলো। ফিজা তবুও একটু চিন্তিত হলো, আদৌ আবরাজ খানের নেশা হয়েছে তো? হিলা বেগমের বাবা জার্মানির, কিন্তু মা বাঙালি ছিল, এবং ওনার বাবা জিং প্রথমবার বিজনেস সূত্রে বাংলাদেশে এসে দেখা হয়েছিল হালিমা ইরিনের সাথে। দীর্ঘ সময় তারা একসাথে কোনো একটা প্রজেক্ট নিয়ে কাজ করেন, এবং দুজন একসাথে এত সময় থাকার ফলে তাদের মধ্যে ভালো একটা সম্পর্ক তৈরি হয়, এবং সেখান থেকে ধীরে ধীরে তাদের প্রেমের শুরু। যদিও হালিমা ইরিন ছিল একজন সাধারণ এমপ্লয়ি, আর মিস্টার জিং ছিল একজন সফল বিজনেসম্যান। হালিমা ইরিন গ্র্যাজুয়েশন কমপ্লিট এবং বংশ পরিচয় ভালো, তার উপর দেখতে ছিল চমৎকার সুদর্শনা। সেক্ষেত্রে দুজন যেহেতু প্রাপ্তবয়স্ক এবং সফল ছিলেন, তাই তাদের ভালোবাসা পরিণয় পেয়েছিল, এবং এটার সূচনা হয়েছিল চমৎকারভাবে। বছর ঘুরতেই কুল জুড়ে এলো মেয়ে ইলা। সে কি আনন্দ দম্পতির, কিন্তু সুখ তো সবার কপালে সহে না। তেমনি হালিমা ইরিনের কপালেও বেশিদিন স্থায়ী হয়নি সেই সুখ। কঠিন ব্যাধিতে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হন তিনি, এবং মেয়ের যখন 3 বছর বয়স তখন পরকালে চলে যান তিনি। মারা যাওয়ার আগে অবশ্য নিজে আবার স্বামীর বিয়ে দেন, যার নাম ছিল নিকিতা, এবং ভীষণ ভালো ছিলেন সেই মহিলা। আর তারই ছেলে হচ্ছে জি, যে নিকিতার আগের সংসারের ছেলে। ওনার আগে একটা বিয়ে হয়েছিল, তবে স্বামী কার অ্যাক্সিডেন্টে মারা যায়। হালিমা ইরিনের মৃত্যুর পর সব কিছুই কেমন বদলে গিয়েছিল। নিকিতা সব কিছু সামলেছে, শুধু নিজের ছেলেকে সামলাতে পারেনি। সে সর্বদা ইলা বেগমকে অত্যাচার করত, জানিয়ে প্রায়ই ঝামেলা হতো জিং এবং নিকিতার মধ্যে। তবে ইলা বেগম তো বুঝে গিয়েছিল নিকিতা ভালো হলেও জি ভালো নয়। এভাবেই বড় হতে লাগলো দুজন, এবং জিকে সামনে রাখত নিকিতা, আর ইলা বেগমকেও অনেক ভালোবাসত। দুজনকে কখনো তিনি আলাদা করে দেখেননি। নিজের ছেলে মেয়েকে নিয়ে বেশ সুখে দিন কাটতে লাগলো। এদিকে জি বড় হওয়ার সাথে সাথেই বুঝতে পারে ইলার প্রতি দুর্বল হচ্ছে সে, এবং একসময় সে উপলব্ধি করে নিজের স্টেপ সিস্টারকে ভালোবেসে ফেলেছে সে, যেটা ছিল দৃষ্টিকটু এবং ঘৃণিত একটা কাজ। নিকিতা এটা জানার পর ইলাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগলেন, এবং নিজেদের কোম্পানির শেয়ারের এক ছেলের সাথেই বিয়ে ঠিক করলেন, আর সে পাত্র ছিল মিলন খান। এসব কথা জিয়ের কানে পৌঁছানো মাত্রই সে প্রচুর রেগে যায়, এবং একদিন রাতে অনেক বেশি ড্রিঙ্ক করে বাড়ি ফিরে ইলার রুমে যায়, আর বাজে কিছু করার জন্য জোর জবরদস্তি করে। কিন্তু জিং এবং নিকিতা বাড়ি ছিল সেদিন, আর তারা জিকে আটকাতে এলে জিয়ের হাতে সেদিন ধস্তাধস্তিতে মৃত্যু হয় মিস্টার জিংয়ের, এবং নিকিতা নিজে খুন এবং ধর্ষণের চেষ্টায় ছেলের বিরুদ্ধে কেস করেন। হাতে জি জেলে চলে যায়, কিন্তু ততদিনে জি নিজে যে গ্যাংস্টার হয়ে গিয়েছিল কেউ সেটা জানতো না, যার জন্য তাকে জেলে নিলেও নিজের ক্ষমতায় সে জেল থেকে বেরিয়ে আসে। কিন্তু সব খারাপের মধ্যেও নিকিতা ততদিনে একটা ভালো কাজ করে ফেলেছিল, আর সেটা হচ্ছে মিলন এবং ইলার বিয়ে দিয়ে দিয়েছিল, আর তিনি নিজেও মারা গিয়েছিলেন।
দুইবার এত বড় কিছু হয়েছে নিজের সাথে, যা তিনি ভেবে অসুস্থ হয়ে পড়েছিলেন। এরপর যে জার্মানি চলে গিয়েছিল আর অনেক বছর কোনো যোগাযোগ ছিল না ইলা বেগমের সাথে। তবে হুট করে একদিন যে ইলা বেগমের কাছে সব কিছুর জন্য ক্ষমা চান আর নিজের ভুলের জন্য অনুতপ্ত হন, যার জন্য ইলা বেগম ক্ষমা করে দেন ওনাকে। আর তার কিছুদিন পরেই ওনার স্ত্রী মারা গিয়েছিলেন। ট্রিনা তখন এসএসসি পাশ করেছিল। তবে মায়ের মৃত্যুতে মেয়েটা একদমই ভেঙে পড়ে। তখন ট্রিনাকে সাথে করে নিয়ে আসে ইলা বেগম এবং এরপর অবস্থা আরও বেগতিক হয়। এবং ওই সময়টায় আবরাজ ট্রিনাকে অনেক বেশি সাপোর্ট করেছিল, যদিও খান পরিবারের সবাই এটা করত। তবে আবরাজের প্রতি দুর্বল হয়ে পড়ে ট্রিনা এবং আবরাজ সেটা বুঝতে পেরে নিজস্ব দূরত্ব বজায় রাখত। ট্রিনাকেও যে নিজের কাছে নিয়ে যায়। সবাই এখানে এটার সমাধান ভাবলেও আসলে তেমনটা হয়নি। ট্রিনা মানসিকভাবে এতটাই অসুস্থ হয়ে পড়ে যে ওকে পরবর্তীতে হসপিটালাইজড করতে হয় এবং উন্নত চিকিৎসার ব্যবস্থা করলেও কোনো পরিবর্তন আসেনি। বাধ্য হয়ে মিস্টার জি ইলা বেগমের নিকট আবরাজকে চাই। বিয়ের প্রস্তাব দিলে এতে রাজি হয় না আবরাজ, কিন্তু ট্রিনাকে মেন্টালি সাপোর্ট করবে এমনটা আশ্বাস দেন। ততদিনে আবরাজ স্কলারশিপ পেয়ে জার্মানির একটা ভার্সিটিতে পড়তে চলে গিয়েছিল বিধায় আরও সহজ হয়ে গেল। মিস্টার জি আবরাজকে নিজের বাড়িতে থাকার ব্যবস্থা করে দিলেন। আবরাজ সেখানে থাকতে শুরু করলো। আর এটাই হয়তো স্যারের জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। সাব্বির এক নিঃশ্বাসে কথাগুলো বলেই থামলো। ফিজার পাশে বসে বেঘুরে ঘুমাচ্ছে আবরাজ। এমনি ঘুমাচ্ছে না বেচারা, অতিরিক্ত অ্যালকোহলের ফলে বেহুশ হয়ে আছে আপাতত। ফিজা আবরাজের দিকে তাকিয়ে থেকে বলে উঠল, কেন বিশ্বাস করবো এসব? আর আমার প্রশ্নের উত্তর কিন্তু আমি পাইনি। আমার প্রশ্নের উত্তর আপনার স্যার বিয়ের রাতেই কেন এখানে চলে এসেছিল। সাব্বির অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল ফিজার দিকে। ফিজা বুঝে নিল সাব্বির বলতে চাইছে না, হয়তো আবরাজের কঠিন নিষেধাজ্ঞা রয়েছে। সাব্বির ফিজাকে আবারও বলে, বিশ্বাস না হলে বড় ম্যাডামকে জিজ্ঞেস করবেন। তাহলে সেদিন মিষ্টি কেন আমায় কিছু বলেনি? মিষ্টির বয়স দেখেছেন? সবেমাত্র ক্লাস 6-এ পড়ে। এসব অনেক আগের ঘটনা। ফিজা থতমত খেল। আসলেই আবরাজ আব্রাহামের তুলনায় মিষ্টি অনেক ছোট। আর মিলন খানের মেয়ের প্রচুর শখ ছিল বিধায় ইলা বেগম যখন ভুলবশত কনসেপ্ট করেন তখন একটা মেয়ের আশায় কোনো রকম ব্যবস্থা নেননি তারা, এমনটাই শুনেছে ফিজা। ফিজা হতাশ হলো। সার্ভেন্টও কেন কিছু বলেনি, আর ইলা বেগমই বা কেন তাকে জি কিংবা ট্রিনার ব্যাপারে এতদিন কিছু বলেনি? তবে কি আবরাজের আজ এই অবস্থার পেছনে কোনোভাবে মিস্টার জি এর অবদান রয়েছে? অনেকদিন হয় আব্রাহাম মেহরিনের কথা ভুলে গিয়েছিল, তবে আজ হঠাৎ ফিজার স্থানে অফিসে মেহরিনকে দেখে সেদিন রাতের কথা মনে পড়ল। মেয়েটা এত ভীতু, সেদিন ক্লান্তির জন্য এটা বুঝতে না পারলেও এখন মেহরিনের ভীতু মুখটা দেখে ব্যাপারটা উপলব্ধি করতে পারছে আব্রাহাম। আব্রাহাম মেহরিনের দিকে তাকিয়ে একটা চেয়ারে বসতে বসতে বলে, রিল্যাক্স, আমাকে এত ভয় পাওয়ার কিছু নেই। ভয় পাচ্ছি না আমি। কিছুটা তুতলানো স্বরে বলে মেহরিন। সাদা একটা নর্মাল 3 পিস পরা মেয়েটা, ওড়না গলায় ঝুলানো, চুলগুলো অত বড় নয়। ফিজার চুল অনেক লম্বা, তবে মেহরিনের চুল বেশ ঘন। বিনুনিটা বেশ মোটা সুতা, ঠিক মেহরিনের মতোই। আব্রাহাম আনমনি হাসে। আব্রাহাম মেহরিনের দিকে তাকিয়ে একটা চেয়ারে বসলো। গম্ভীর স্বরে জিজ্ঞেস করলো, কিসে পড়ছো তুমি? অনার্স ফাইনাল ইয়ার। মেহরিনের উত্তর শুনে আব্রাহাম ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে মেয়েটার দিকে। তার বিশ্বাস হচ্ছে না। আজ ফুটে মুখ দিয়ে বেরিয়ে আসে, বাচ্চা মেয়ে। এতগুলো টাকা? ফিজা বিস্ময় নিয়ে শুধালো। আবরাজ সিকিউরিটি গার্ডকে ইশারা করে। একজন গার্ড সাথে সাথে ফোন হাতে কিছু করলো। আবরাজের ফোনে শব্দ হয়। আবরাজ ফোন চেক করে, সেখানে কিছু দেখে মেজাজ খারাপ হয়। মুহূর্তে রাগের ছোঁয়াল শক্ত হয়। ফোনটা উল্টো করে শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে ছুঁড়ে ফেলে নিচে। নিচে পড়ে বরফ ছিটকে চারদিকে ছড়িয়ে পড়ে। সেখান থেকে কিছুটা বরফ ফিজার উপর পড়ে। ফিজা অবাক হয়, এভাবে হঠাৎ রেগে গেল কেন পুরুষটা? আর এতগুলো টাকা কেই বা দিল? কি কারণে দিয়েছে? কত রকম প্রশ্ন। আবরাজ ফিজার হাত টেনে ধরে আচমকায়। বাড়ির ভেতরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়িয়ে সাব্বিরকে আদেশ করলো, গাড়ি রেডি করো, 10 মিনিটস, তার মধ্যে মিস্টার জিয়ের সাথে আমি মিট করতে চাই।
এরপর ফিজাকে টেনে নিয়ে বাড়ির ভেতরে চলে গেল। ফিজা পুরো হতভম্ব। কি হচ্ছে কিছুই মাথায় ঢুকছে না। তার মধ্যেও আবরাজের রেগে যাওয়ার কারণ খুঁজে পাচ্ছে না। আবরাজ মাস্টার বেডরুমে নিয়ে ফিজাকে সেটাই লক করে দিল। সার্ভেন্ট তিনজন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে রুমের বাহিরে। আবরাজ বাড়ি থেকে বেরিয়ে আসার আগে মহিলাগুলোকে সাবধান করে এলো কোনোভাবেই যেন ফিজা রুম থেকে বেরোতে না পারে। বেশ রাত হয়েছে, বিদেশের বাড়িতে সেসব বোঝার জো নেই। লাইটিং, মানুষের আনাগোনা কোনোটারই কমতি নেই। যে যার মতো এনজয় করছে। সাব্বিরের মন চায় এইভাবেই বউ নিয়ে ইচ্ছে মতো অনেক রাত অবধি ঘোরাঘুরি করতে। কিন্তু হায় আফসোস, এটা বোধ হয় এই জন্মে আর সম্ভব হবে না। তার স্যার নিজে বিয়ে করলো 3 বছর হলো, না স্যার বাসর করলো, আর না তার বিয়ের 1 বছরে তাকে বাসর করার মতো ছুটি দিল। সাব্বিরের এমন সিরিয়াস মোমেন্টে সেও এমন চিন্তা ভাবনার জন্য সে নিজেই তাজ্জব বনে গেল। কিছু সময় পূর্বে ঘটনা পুনরায় মনে পড়ল। তারা ক্লাব থেকে কিছু সময় পূর্বে ফিরছিল। বাড়ির ভেতরে প্রবেশ করার আগে আবরাজের ঘুম ভেঙেছে। আর গেট থেকে বাড়ির ভেতরে যাওয়ার জন্য গাড়ি থেকে নামার পরই দুজন গার্ড একটা পার্সেল নিয়ে হাজির হয় সেখানে। সেটা চেকিং করাই ছিল, কোনো রকম বিপজ্জনক কিছু ছিল না। আগতা প্যাকিং খুলতে আদেশ করে আবরাজ, কিন্তু পার্সেলে এমন কিছু থাকবে আশা করেনি কেউ। টাকা টাকা আবার পার্সেল করে পাঠায় নাকি কেউ? কিন্তু কেউ একজন পাঠিয়েছিল। আর একখানা মেসেজও ছিল আবরাজের জন্য। মেসেজটা দেখে সাব্বিরের মাথা খারাপ হচ্ছিল। সেখানে আবরাজ খানের রেগে আগুন হওয়াটা সাব্বিরের নিকট অস্বাভাবিক কিছু মনে হলো না। গাড়িগুলো সব একটা নিরিবিলি রাস্তায় এসে থামলো। চারিদিকে সাদা বরফে ঢাকা, শুধু রাস্তাটাই কালো। কিছু সময় পূর্বে হয়তো এটা পরিষ্কার করা হয়েছে। চারটা কালো গাড়ি থেকে 4 জন করে গার্ড বেরিয়ে এলো। 5 নম্বর গাড়িটা থেকে বেরোলো প্রথমে সাব্বির, তারপর ঘুরে গিয়ে পাশের দরজা খুলে দিল। গার্ডগুলো এসে সবাই সিরিয়ালে বেশ দক্ষতার সাথেই দাঁড়িয়ে গেল। প্রশিক্ষণরত কিনা। রাস্তার বিপরীতে দাঁড়িয়ে 3টা গাড়ি আর 5-6 জন গার্ড আর মিস্টার জি, সবার চোখে কালো চশমা। গাড়িগুলোর লাইটের আলোতে চারপাশ আলোকিত। আবরাজের সৈন্য সংখ্যার তুলনায় মিস্টার জি এর সৈন্য সংখ্যা নগণ্য বটে। আবরাজ নিজের রিভলভারটা বের করে লাফিয়ে নিজের গাড়িটার উপর উঠে বসলো। একজন গার্ড এসে একটা জ্বলন্ত সিগারেট আবরাজের ঠোঁটের ভাঁজে গুজে দিয়ে গেল। আবরাজ এক টান দিয়ে কালো মোটা সিগারেটটা নিজের আঙ্গুলের ভাঁজে নিয়ে আচমকাই মিস্টার জি এর পাশে দাঁড়ানো একজন গার্ডের উপর শুট করে দিল। মিস্টার জি এর হাতেও সিগারেট। তিনি শুধু আর চোখে তাকালো একবার নিচে নিথর দেহের গার্ডটার দিকে। ভ্রুক্ষেপহীন তিনি। আবরাজ এক এক করে সবগুলো গার্ডকে মেরে ফেলল। হ্যাঁ, আসলে কি জীবিত ছিল? আপনি মানুষ হবেন না? সবগুলোকে আগে থেকে মেরে দিয়েছেন। এরা তো আপনার লোক ছিল। আমাকে শেখাতে এসো না, আমি জানি এরা তোমার লোক। এনিওয়ে, ডিসিশন কি চেঞ্জ হয়েছে নাকি আর কিছু টেলার প্রয়োজন? আবরাজ শান্ত, সিগারেট টানে। মিস্টার জি আবারও বলে, ক্লাবে একজন বেড চড়া দাম দিবেন বলেছে, পছন্দ করেছে মেয়েটা। আবরাজ কি এত ভালো মানুষ? বইয়ের নামে সে এমন কথা বসে বসে শোনার পাত্র? মোটেও নয়। আবরাজ সাথে সাথে আবারও ট্রিগার চাপে। শব্দ হয় না কোনো। শুধু মিস্টার জি নিজের হাত চেপে ধরে ব্যথায় কুঁকড়ে ওঠেন। আবরাজ লাফিয়ে নামে গাড়ির সামনের ডিক্কির উপর থেকে। সিগারেট অদূরে ফেলে দেয় ছুঁড়ে। এরপর শান্ত স্বরে বলে ওঠে, এতদিন ছেড়ে দিয়েছি বলে সব সময় ছেড়ে দেব, এটা ভাবা বোকামি। আমার ফুলের দিকে আরেকবার নজর দিলে পৃথিবীতে থেকে অস্তিত্ব মুছে ফেলবো আপনার। আপনি কি ট্রেলার দিয়েছেন আমায়? আমি আপনাকে দিয়ে গেলাম। আবরাজ দুজন গার্ডকে কিছু ইশারা করে দিল। এরপর নিজের রিভলভারটা আবারও কোমরে গুজে নিল। পেছনে বাকি গার্ডরা সাথে এলো। সাব্বির আবরাজের পাশে হাঁটে, তবে দূরত্ব রয়েছে যথেষ্ট। সে বিড়বিড় করে আওড়ালো, ম্যাডাম এসব জানতে পারলে কি হবে? ইয়া মাবুদ, আমার তো এখন থেকে টেনশন হচ্ছে। আবরাজ আচমকায় সাব্বিরের কলার টেনে ধরল। বেচারা আবরাজ এর চেয়ে বডি ফিটনেস কিছুটা দুর্বল। আবরাজের মতো বলিষ্ঠ শরীরের তাগড়া পুরুষ এমনভাবে কলার ধরলে জানটা বেরিয়ে আসার জন্য ছটফট করবে, এটাই স্বাভাবিক। আবরাজ সাব্বিরের কলার ঝাঁকি বলে উঠল, সুগন্ধি ফুল যদি এসব জানতে পারে, আই সোয়ার তোমার আর এই জীবনে বাসর করা হবে না।
সাব্বিরের ভয়ে আত্মাটা এত সময় ছটফট করলেও আবরাজের হুমকিতে একদম শান্ত হয়ে গেল সেটা। সাব্বির অসহায় দৃষ্টিতে তাকে মনে মনে বলতে লাগলো, বিয়ের পরে যদি বাসর ঘর করতে না পারি তাহলে বেটা ছেলে হয়ে জন্মানোটা যে বৃথা যাবে স্যার। ভাগ্য ভালো আবরাজ এটা শুনতে পায়নি, নয়তো তাকে নির্ঘাত এই রাতের অন্ধকারে এখানে একা ফেলে চলে যেত এই পাষাণ পুরুষ আবরাজ খান। সাব্বির পেছনে ঘাড় বাঁকিয়ে তাকিয়ে দেখলো দুজন গার্ড মিস্টার জিকে ধরাধরি করে গাড়িতে বসাচ্ছেন এবং মিনিটের ব্যবধানে তারা চলেও গেল। সাব্বির চারদিকে তটস্থ নয়নে তাকিয়ে আমতা আমতা করে বলে উঠল, স্যার পাক্কা প্রমিস, আপনার কসম ম্যাডামকে কোনোদিন আমি এসব বলবো না, কিন্তু যদি জেনে যায়। তাহলে ও তুমি বাসরের কথা ভুলে যাও। আবরাজ সাথে সাথে জবাব দেয়। সাব্বিরের মুখখানা একদম চুপসে গেল। আবরাজ সাব্বিরকে ছেড়ে দিয়ে ব্লেজারের ভেতরে শার্টে ঝুলানো কালো সানগ্লাসটা চোখে দিয়ে গাড়িতে গিয়ে বসে পড়ল। সাব্বির ফালফাল করে তাকিয়ে মনে মনে ভাবতে থাকে, এত সুদর্শন একজন পুরুষ, সে ছেলে হয়েও এই ব্যাডার উপর রোজ 14 বার ক্রাশ খায়। কত শত মেয়ে একবার পাওয়ার জন্য মুখিয়ে থাকে, আর এই ব্যাডা একটা সাইকো। সাব্বিরের বাসরের কথা মনে পড়ে কান্না পেল, তবে আবরাজের কণ্ঠস্বরে শুনে কান্নাগুলো যেন ভয়ে বেরিয়ে এলো না। সাব্বির নিজেকে সামলে গাড়িতে গিয়ে বসে। আমার 24 বছর শেষ হতে আর 4 মাস বাকি আছে, আমি বাচ্চা না। কোনো মেয়ে যে নিজের বয়স এত ইজিলি বলে দেয় বা বলতে পারে এমন কোনো অভিজ্ঞতা নেই আব্রাহামের। তাহার 28 বছরের জীবনে এমন কারোর সাথেই পরিচয় হয়নি। আব্রাহাম থামথামে স্বরে বলে উঠল, দেখে বোঝা যায় না। এনিওয়ে, আমার খাবারটা একটু সার্ভ করে দিতে হবে। আমার অ্যাসিস্ট্যান্ট একটা কাজে আটকে গিয়েছে। মেহেরিনকে ইশারা করে নিজের সাথে আসতে বলে আগে আগে হাঁটা ধরে আব্রাহাম। আর মেহেরিন কোনো কিছু না ভেবে আব্রাহামের পেছনে হাঁটে। আব্রাহাম অবাক হয়, একবার বলার পরপরই তাকে খাবার সার্ভ করে দিতে রাজি হয়ে গেল। মেয়ে মানুষ তো একটু অ্যাটিটিউডওয়ালাই হবে, এমন সাদা সিধে টাইপ কেন হবে? আর কি মাথায় ঘিলু নেই? একটা প্রাইভেট কেবিনে একজন পুরুষের সাথে একা যেতে রাজি হয়ে গেল। অদ্ভুত মেয়ে মানুষ। আমার এই মুহূর্তে তোমাকে এভাবে দেখে যতটা মাতাল মাতাল লাগছে, সন্ধ্যায় তোমার দেওয়া কড়া ডোজের অ্যালকোহলেও এত মাতাল করতে পারেনি আমায়। ফিজা পেছন থেকে আচমকা এরূপ কথায় চমকে উঠল। রাতের পোশাক পরছিল মেয়েটা। বিস্মিত নয়ন জোড়া বেশ বড় বড় আকৃতি ধারণ করলো। টাওয়েলটা দ্রুত নিজের গায়ে ভালো করে জড়িয়ে নিল, অতঃপর ঘুরে আবরাজের দিকে তাকালো। দৃষ্টি মিলিত হলো। আবরাজ শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। ফিজা ওয়াশরুমের কাছের দেয়ালটার দিকে তাকালো। তৎক্ষণাৎ মেয়েটা চোখ বন্ধ করে, ইস, ওদিকেও দেয়াল! তার মানে আবরাজ ভাবতে পারে না আর। রাগে দুঃখে দাঁত কিরমির করে বলে উঠল, এটা কোন ধরনের ভদ্রতা আবরাজ? ভদ্র নই আমি? ড্রেস চেঞ্জ করছি আমি। করো। আপনি বাইরে যান। ফিজা নিজের রাগ সংবরণ করে কোনো রকমে বলে। আবরাজ নড়ে না, বরং বাথটবে বসে। পানি নেই সেখানে, কয়েকটা গোলাপ ফুল রয়েছে, বেশ তরতাজা। হয়তো কিছু সময় পূর্বে এগুলো সার্ভেন্ট রেখেছে। আবরাজ সেখান থেকেই একটা ফুল হাতে তুলে নিল, তারপর সেটা থেকে একটা একটা পাপড়ি ছিঁড়ে ফিজার দিকে ছুঁড়ে ফেলে বলে, শুধু শুধু টাইম ওয়েস্ট করো না, আমি যাচ্ছি না। ফিজা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল আবরাজের দিকে। গায়ে বাহিরের পোশাক, গা থেকে কেমন ভুটকা একটা গন্ধ ছড়াচ্ছে। ফিজা বুঝতে পারে এটা সিগারেটের গন্ধ। ফিজা সেসব মাথা থেকে ছেড়ে ফেলে চারদিকে দৃষ্টি ঘোরালো। ওয়াশরুমটা যথেষ্ট বড়, কিন্তু ওয়াশরুম থেকে বেরিয়ে যেতে হলে আবরাজের পাশ দিয়ে যেতে হবে। ফিজা ধীর পায়ে একদম আবরাজের কাছে গেল। সামান্য ঝুঁকে আবরাজের বুকে বা হাত রাখল। আবরাজের দ্বিতীয়বারের ন্যায় এই রমণীর অদ্ভুত ছোঁয়ায় শরীর মন শিহরিত বিস্মিত হতে লাগলো। এক দৃষ্টিতে বইয়ের বুকের খাজের টাওয়ালটার দিকে একবার, তো চোখের দিকে একবার তাকায়। ভ্রুজোড়া কুচকে গম্ভীর স্বরে বলে উঠল, এইভাবে মনোরঞ্জনের চেষ্টা, পরবর্তীতে আমাকে আবার অসভ্য বলবে, এটা কিন্তু অন্যায়। ফিজা মুচকি হাসল। মনে মনে প্রচুর বিরক্ত মেয়েটা, কিন্তু প্রকাশ্যে সেটা বোঝার উপায় নেই। কিন্তু সে নিজেও কিছুটা এলোমেলো, শ্বাস প্রশ্বাস দ্রুত চলছে। হঠাৎ আবরাজ অনুভব করলো বউ তাকে ধোঁকা দিয়েছে, ওয়াশরুম থেকে বেরিয়ে গিয়েছে। কিছু বুঝে ওঠার আগেই দরজাটা অদ্ভুত শব্দ করে বাইরে থেকে আটকে দেওয়া হয়েছে।
রুমের ভেতর কি হচ্ছে সেটা ওয়াশরুম থেকে স্পষ্ট দেখা গেলেও রুম থেকে ওয়াশরুম দেখার উপায় নেই। ফিজা রুমের ভেতর থেকে আন্দাজে সাদা রঙের পর্দাটা টেনে দিল। আবরাজ তখনও বসে আছে বাথটবে। বউ তাকে বারবার ধোকা দিচ্ছে। বেচারার এটা ভেবে যেন আসমান জমিন এক হচ্ছে। কি সাংঘাতিক মহিলা। আবরাজ বিড়বিড় করে আওড়ালো, আই লাইক ইট বউ। ভালোবাসি বলতে পারছি না, এটা নিয়ে এখনো সন্দেহ রয়েছে। তবে তোমার অ্যাটিটিউড আমার হৃদয়ে ঝড় তুলতে সক্ষম। লিভ মি আবরাজ, ছাড়ুন। আবরাজ ছাড়ল না, বরং হাত বাড়িয়ে বাথটবের পানির লাইন চালু করলো। গড়গড় করে পানি আসতে শুরু করে সেখানে। ফিজার রাগে শরীর কাঁপে। একটু আগে শাওয়ার নিয়েছে সে, মাত্র ড্রেস চেঞ্জ করে ওয়াশরুমের দরজা খুলতে এসেছিল। আর তখনই আবরাজ তাকে টেনে আবারও ওয়াশরুমে নিয়ে এসেছে আর দরজা লক করে বাথটবে ফেলে দিয়েছে। ফিজা রেগে মেগে বলে উঠল, সামান্য কোথায় আপনার এমন গায়ে পড়ার স্বভাব কেন, ন্যাকা মেয়েদের মতো? আমি ন্যাকা নই সুগন্ধি ফুল। আবরাজ ন্যাকা সুরে বলে। ফিজার ভ্রু কুচকে আসে, গম্ভীর স্বরে বলে, আমার নাম ফিজা। হ্যাঁ, আর আমার সুগন্ধি ফুল। আবরাজ ফিজার কাঁধে পানি দিতে দিতে বলে। ফিজা ঝট করে হাত সরিয়ে দেয়। আবরাজ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে বলে উঠল, তুমি জানো তোমার শরীর থেকে দারুণ একটা স্মেল আসে। সেজন্য রাতে ঘুমের ভান করে গলায় মুখ গুজে পড়ে থাকেন? আবরাজ ঠোঁট কামড়ে হাসে। ফিজার বুকে চিনচিন করে। সুদর্শনী পুরুষটা এভাবে হাসতে পারে, কত চমৎকার সেই হাসি। অথচ মুখটা সব সময় উত্তম প্যাঁচার মতো করে রাখে। ফিজা একটু ইমোশনাল হয়ে আবরাজের ঠোঁটের দিকে তাকিয়ে আছে। আবরাজ তখন দুষ্টু হেসে বলে উঠল, এভাবে ঠোঁটের দিকে তাকিয়ে আছো কেন? চুমু কি তুমি খাবে নাকি আমি দেব? ফিজা যেন হুঁশ এলো। ঠান্ডায় শরীর কাঁপে, পানি গরম, তারপরও রাতের বেলায় দুইবার গোসল দেওয়া মুখের কথা নয়। শরীর কাঁপে মেয়েটার। দৃষ্টি এলোমেলো ঘুরে অস্ফুটে বলে, ছাড়ুন আমায়। ঠান্ডা লাগছে তোমার? আবরাজের মুখে তখনও দুষ্টু হাসি। পানির মধ্যে মেয়েটার শরীর চেপে ধরে রেখে আবার কেমন বেয়াদবের মতো প্রশ্ন করছে। ফিজার রাগে চোয়াল চেপে আসে, দাঁত চেপে রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করে। তখন আবরাজের ফোন বাজে। আবরাজ ফিজাকে ছেড়ে এক হাতে পকেট থেকে ফোন বের করলো। ফিজা কল কে করেছে এটা দেখার জন্য সামান্য ঘাড় বাঁকিয়ে তাকালো। ট্রিনা নামটা দেখে তাচ্ছিল্য হাসে। আবরাজকে তাচ্ছিল্য করে বলে উঠল, আমার ঠান্ডা লাগছে না, আপনার গার্লফ্রেন্ড গরম হয়ে আছে। যান, মেয়েটাকে গিয়ে ঠান্ডা করুন। এসেছেন পর থেকে তো কল করেই যাচ্ছে। আবরাজ কলটা রিসিভ করে না। ফিজা ভাবে হয়তো সে এখানে রয়েছে, সেই জন্যই রিসিভ করছে না। তাই আবরাজকে সরানোর চেষ্টা করে আবারও জানতে চাইলো, আচ্ছা, সাথে কেন নিয়ে আসেন বলুন তো, তাহলে ভালো হতো আপনার। ফিজা আবরাজকে অল্প একটু সরাতে সক্ষম হলেও, তবে বেশি সময়ের জন্য নয়। স্বল্প সময়ের ব্যবধানে নিজের হাতে উল্টো টান অনুভব করে ধপাস করে পিছিয়ে আবারও বসে পড়ল। কিন্তু এবার আর শুধু বাথটবে নয়, আবরাজ নিজের উড়োর উপরেই বসেছে বউকে। ফিজা ভ্রুজোড়া কুচকে আবরাজের দিকে তাকাতেই আবরাজ গম্ভীর স্বরে বলে উঠল, এটার জন্য তো ওকে হ্যাপি। নিজের হাতের ফোনটা আবরাজ বাথটবের পাশে রাখা গোলাপের পাপড়ি আর পানির ভর্তি পাত্রটাতে ডুবিয়ে রাখলো। শান্ত স্বর, অথচ ফিজার শরীর শিরশির করে। আবরাজের দিকে আর চোখে তাকাতেই আবরাজ বলে উঠল, অনেকটা বেশি দোষ করেছে আই নো, আমি এটার জন্য অনুতপ্ত। বাট সরি, এখন যেটা করছি সেটার জন্য তো নয়। ফিজা কিছু বুঝে ওঠার আগে আবরাজ ফিজার গায়ের গেঞ্জিটার কাঁধটা টেনে নিচের দিকে নামিয়ে নিল। শরীর ভিজে চুপসে আছে দুজনের। আবরাজের সেদিকে খেয়াল নেই, অধর সুধা পান করতে ব্যস্ত হলো। বেহায়া হাত জোড়াও ফিজার শরীরে বিচরণ করছে। ফিজার ঠান্ডায় আর এতটা গভীরভাবে আঁকড়ে রাখার ফলে শ্বাস যেন আটকে আছে। কোনো রকম নাক দিয়ে অল্প নিঃশ্বাস নিতে পারছে। তবে এভাবেই কিছু সময় থাকলে মেয়েটা নিশ্চয়ই জ্ঞান হারাবে। ফিজার হাত দুটো আবরাজের পিঠে ঢিলে হতেই আবরাজ একটু থামলো। অবাক হয়ে চোখ মেলে তাকিয়ে দেখলো ফিজা পিটপিট করে তাকিয়ে আছে। ফিজা হাসছে। আবরাজের ঠোঁটের উপর বা হাতের তর্জনী আঙুলটা ছুঁয়ে দিয়ে ফিস ফিস করে বলে, যখন ইচ্ছা ছিল না সত্যিটা জানার জন্য, তখন নিজ থেকে সরে গিয়েছে। আর আজ আপনার জন্য একটু অনুভূতি এলো। আর দেখুন না, আমার দেহটা আমায় সঙ্গ দিল না।
ফিজার চোখের পাতা বন্ধ হচ্ছে। আবরাজ বুঝতে পারছে রাতে নিশ্চয়ই মেয়েটা খাবারও খায়নি, তার উপর এত সময় ঠান্ডার মধ্যে। আবরাজের মনে পড়তেই দ্রুত ফিজার গেঞ্জিটা এক টানে খুলে নিল। নিজের গায়ের শার্ট ব্লেজার এক হাতে বোতাম খুলে একদম উন্মুক্ত লোমশ বুকে চেপে রাখলো বউকে। তারপর গা থেকে কোনো রকম নিজের ভেজা কাপড়টা সরিয়ে এভাবে বসা থেকে ফিজাকে জড়িয়ে রেখে উঠে দাঁড়ালো। মেয়েটার গায়ে এখন ইনার আর একটা প্লাজো। সাধারণ পোশাক ছিল এত সময়, নীলে ঢালা গেঞ্জি আর প্লাজো। আবরাজ ওয়াশরুমে বাথটব থেকে নেমে রুমের ভেতরে যাওয়ার পর আগে টাওয়াল নিল, ফিজার গায়ে পেছন থেকে জড়িয়ে দিল। তারপর কল লাগালো সাব্বিরকে। এই বাড়িতে একটা রুমে থাকে সাব্বির। সার্ভেন্টকে খাবার দিতে বলে আর একটা মোবাইলের ব্যবস্থা করতে বলে কল কাটলো। থাম মেরে বসে আছে আবরাজ। মস্তিষ্কে কিছু সময় পূর্বে ঘটনার স্মরণে এসে সব এলোমেলো হয়ে যাচ্ছে। কম্পিউটারের নিচে বিড়াল ছানার ন্যায় গুটিয়ে শুয়ে আছে ফিজা, চুল এলোমেলো অল্প ভেজা। আবরাজের শরীরে শিহরণ বয়ে যায়। মেয়েটা জেগে থাকে, কথা বললে একদম কঠিন পাথর, অথচ এখন ঘুমের মধ্যেও মনে হচ্ছে কত সহজ সরল। আবরাজের হাতটা বাড়িয়ে ফিজার মাথায় রাখে, ভেজা চুলে হাত চালায়। দরজায় নক পড়তেই আবরাজ উঠে গেল। একজন সার্ভেন্ট খাবার একটা ট্রেতে 2টা স্যুপের বাটি। আবরাজ সেগুলো নিয়ে ফিরে আসে। কিছু সময় ডাকাডাকি করেও ফিজার কোনো রেসপন্স নেই। আবরাজ নিচু হয়ে ফিজার কানের লতিতে আলতো করে কামড়ে ধরে। ফিজা ব্যথাতুর শব্দ করে শোয়া থেকে সাথে সাথে উঠে বসতে গিয়ে আবরাজের মাথার সাথে ধাক্কা খেলো, কিন্তু আবরাজ একটু নড়ে না, বরং ফিজার 2 বাহুতে নিজের 2 হাত রাখে। নিজের মুখটা ফিজার কাঁধের কাছে রেখে ফিসফিস করে বলে, লজ্জা পাবে, ওঠো না। ফিজার সাথে সাথে শক্ত করে গায়ের কম্পিউটার চেপে ধরে। অনুভব করে শরীর উন্মুক্ত, শুধু কম্পিউটার দেওয়া। ভীত হওয়ার বদলে মেয়েটার আগে গাজগাজ করতে করতে বলে, আপনার সাহস দেখে অবাক হচ্ছি আমি। আপনার একটু লজ্জা নেই? না, তোমাকে দেখার পর থেকে লজ্জা কী জিনিস সেটা আমি ভুলে গিয়েছি। আবরাজ গম্ভীর স্বরে বলে। ফিজা কি বলবে এই মানুষকে? কিছু বলার চেয়ে চুপ থাকায় শ্রেয়া মনে হচ্ছে। আবরাজ আবারও সিরিয়াস কণ্ঠে বলে উঠল, বউয়ের কাছে আবার লজ্জা কিসের? স্বামী স্ত্রীর মাঝে লজ্জা থাকলে সংসার জীবনে সুখী হওয়া যায় না। আবরাজের কথায় কিছুটা লজ্জা ঘিরে ধরল সুন্দরী রমণীকে। ফিজার ইচ্ছে করছে আবরাজের সিল্কি চুলগুলো ইচ্ছে মতো টেনে দিতে। আজে বাজে কথা ভালোই শিখেছে আবরাজ, বুঝতে পারে ফিজা। আবরাজ ফিজাকে র্যাস এনে দেয়। আর মধ্যে আবারও কেউ বাড়ির সদর দরজায় কলিং বেল বাজাচ্ছে। আবরাজ গেল। সাব্বির এসেছে, হাতে একটা দামি ফোনের বক্স। আবরাজ সেটা নিল, এরপর রুমে চলে গেল। সাব্বির পেছন থেকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। স্যারের কি বাসর পালিয়ে যাচ্ছে? এত তাড়া দেখিয়ে চলে গেল কেন? সাব্বির নিজের ভাবনায় বিরক্ত। ঘরে এত সুন্দরী বউ রেখে এত রাতে যে তার স্যার তাকে একটু সময় দিয়েছে, এটাই তো অনেক। কাল রাতের পর আর আবরাজের দেখা পায়নি ফিজা। সকাল গড়িয়ে দুপুর, এখন রাত। মাঝে অবশ্য একবার কল করেছিল, কিন্তু ফিজা রিসিভ করেনি। নতুন একটা ফোন দিয়েছে তাকে আবরাজ, এটা কাল রাতে খাবার খাওয়ার পর। ফোনটা দেখতে চমৎকার আর দামিও বটে। ফিজা ফোনটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে। এত দামি ফোন তার চাই না। এসব বিলাসিতা দিয়ে কি হবে যদি না স্বামীর সংসারই না হয়, স্বামীর ভালোবাসাই না পায়। একজন মাফিয়ার মনে আদৌ কতটুকু ভালোবাসা থাকতে পারে, এটা নিয়ে ঢের সন্দেহ। এত টাকা পয়সা, এক্সক্লুসিভ ড্রেস, গাড়ি বাড়ি এসব তার চায় না। ফিজা ফোনটা দিয়ে তবু 2-1টা ছবি তুলল। ক্যামেরা দারুণ, ছবি বেশ ভালো এসেছে। যদিও আবরাজের সুগন্ধি ফুল এমনি তো চমৎকার সুদর্শনা রমণী। ফিজা মুখ বাঁকায়। এটা তার মুখের কথা নয়, এটা স্বয়ং আবরাজ খানি বলেছে। ফিজা ঘাড় বাঁকে সদর দরজার দিকে তাকায়। আবরাজ বাড়ির ভেতরে প্রবেশ করছে। ঠোঁট বাকিও না সুগন্ধি ফুল। ফিজা আশেপাশে তাকালো। 2জন সার্ভেন্ট, একজনের হাতে একটা ট্রে যার মধ্যে 2 রকম কফির মগ রয়েছে, এবং আরেকজন আবরাজের গায়ের ব্লেজারটা খুলে নিল, কিন্তু মহিলা খুব সাবধানী করছেন। আবরাজের গায়ে এক রত্তির ছোঁয়া লাগে না মহিলার। আবরাজ কফির মগ একটা হাতে নিল, এরপর ইশারা করতেই
মহিলা দুটো চলে গেল। ফিজার নিকট আবরাজের ব্লেজার খুলে দেওয়ার দৃশ্যটা ভালো লাগলো না। এটা কেমন বিশ্রী ব্যাপার। মাফিয়া বলে কি নিজের গায়ের পোশাকও অন্য কাউকে দিয়ে পাল্টাতে হবে? অবশ্য এত টাকাওয়ালা হলে হাত তো নিষ্পিস করবেই, সাথে মানুষজনকে দেখাতে হবে না টাকা যে আছে। তীক্ষ্ণ দৃষ্টি যেন আবরাজ অনুমান করে সেই ব্যাপারখানা, তবে তেমন গুরুত্ব দিল না। ফিজা শান্ত আর গম্ভীর কণ্ঠে বলে, ঠোঁট আমার, এটা কি করব না করব সেটাও আমার ব্যক্তিগত বিষয়। তা তো বটেই, তবে পরে যদি এর জন্য উল্টোপাল্টা কিছু ঘটে তাহলে আমাকেও কিছু বলতে পারবে না, কারণ আমিটা আমার অ্যান্ড বউটাও আমার। সো আমার যা ইচ্ছে তাই করব। ফিজা বিরক্ত। সারাক্ষণ বউ আর বউ, অথচ এত বছর কোনো খবর ছিল না। এখন এসে শুরু হয়েছে আহ্লাদ। বিরক্তিকর স্বরে বলে উঠল, আপনি সুদর্শন, এটা তো মানতেই হবে, কিন্তু তার মানে এই না আপনি আমাকে সিরিয়াস করে আমার কাছাকাছি আসার চেষ্টা করলে আমি অতীত ভুলে যাব। বাহ, চতুর মেয়ে মানুষ। এমন তো হবে আবরাজ খানের বউ, যাকে কিছু বলার আগেই ইশারা করলে সব বুঝে যাবে। আবরাজ নিজেও চায় না ফিজা তাকে এত দ্রুত মেনে নিক। সে চায় বউ একটু একটু করে তাকে মেনে নিক। আবরাজ লাফানোর মতো করে দ্রুত কদমে এগিয়ে গেল। ধপাস করে ফিজার পাশে বসে জড়িয়ে ধরে বলে উঠল, এই সুগন্ধি ফুল, চলো না আমরা বাসরটা সেরে ফেলি। আই এম 100% শিওর আমার তোমাকে কিছু শিখিয়ে দিতে হবে না। স্যার, সরি স্যার। আবরাজ সম্পূর্ণ কথা শেষ করার আগেই সাব্বিরের কণ্ঠস্বর শোনা যায়, তবে পরক্ষণে সেটাও অপ্রস্তুত হয়ে এলো। ফিজা নড়ে না। আবরাজ বুকে জড়িয়ে ধরে রাখে সেভাবেই। এমন পরিস্থিতিতে দুজন দুদিকে গিয়ে অকওয়ার্ড ফিল করার চেয়ে এভাবে থাকাটাই ব্যাটার। যদিও সাব্বির যে দৃষ্টি তুলে সামনে তাকাবে না এটা আবরাজ জানলেও ফিজা তো আর জানে না। আগতার সেভাবেই বসে রইল। আবরাজ আর মধুর চোখ রাঙিয়ে সাব্বিরকে উদ্দেশ্য করে বলে, তুমি সর্বদা আমার রোমান্সের সময় বাগড়া দিতে আসো। এটার রিভেন্স হবে তোমার বাসর রাতের ভিডিও, তুমি নিজে করবে। ফিজা চমকালো। এই নির্লজ্জ পুরুষ কি বলে এসব? বাসুরাতের ভিডিও, তাও আবার যারটা সে করবে? ফিজার ভাবনার মাঝেই সাব্বির দৃষ্টি নত রেখে চিন্তিত স্বরে প্রশ্ন করলো, কিন্তু স্যার, ভিডিও করলে বাসর কখন হবে করবো? গাধা। আবরাজ দাঁতে দাঁত চেপে বলে। ফিজার হাসি পায়। আচমকায় মেয়েটা দুজনের কথোপকথন শুনে শব্দ করে হেসে উঠল। আবরাজের দুনিয়া বুঝি থমকে গেল। মেয়েটা এতদিনে তার সামনে একবারও হেসেছে কি? কণ্ঠস্বর যেমন মিষ্টি ধারালো, তেমনি হাসির রিনঝিন শব্দ। আবরাজের বুকের ভিতর থুলপার হয়। রমণীর প্রেমে সে নতুন করে পড়ছে। সংসার করতে হলে ভালোবাসা থাকতে হবে, আবরাজ এমনটা জরুরি মনে করে না। কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে না ভালোবাসা থাকতে হবে। শুধু মনের বিরুদ্ধে গিয়ে সংসারটা জরুরি নয়, ভালোবাসাটা জরুরি। ভালোবাসা না থাকলে এমন হাসির দেখা সে পাবে আদৌ? কখনো না। আবরাজ ফিজাকে নিজের থেকে ছেড়ে দিল। ফিজা হাসি থামিয়ে দ্রুত লিভিং ছাড়ে। ফিজা যেতেই আবরাজ সাব্বিরের দিকে তাকায়, জিজ্ঞেস করে, এনিথিং রং? স্যার, ট্রিনা ম্যাম কাল সকালে চলে আসবেন এখানে। আজ সকালে তিনি জার্মানির উদ্দেশ্যে রওনা করেছেন। ওকে, আসতে দাও। আবরাজ ভাবনা চিন্তা ছাড়া বলে দেয়, সাব্বির জানে না তার স্যার সব ইম্পর্টেন্ট ব্যাপারগুলোতে কীভাবে এত শান্ত থাকে। ট্রিনা আসবে শুনে তো বেচারা নিজেরই কলেজের পানি শুকিয়ে গেছে। যা সেমডি ট্রিনা আবার কি করে বসে কে বলতে পারে? আগেও তো কম করেনি। একটা সারপ্রাইজ আছে তোমার জন্য। তুমি আমাকে একটা নতুন অনুভূতির সাথে পরিচয় করালে, সেই জন্য একটা গিফট তোমার প্রাপ্য। গিফট? সাব্বির অবাক হয়ে দুই ভ্রুর মাঝে ভাঁজ ফেলে অস্ফুটে বলে। আবরাজ কফির মগটা সামনের সেন্টার টেবিল থেকে হাতে নিল। সেটাই আলতো করে ঠোঁট ছুঁয়ে চুমুক দিল। রুয়ে শুয়ে জবাব দেয়, হ্যাঁ, তোমার বউকে এখানে নিয়ে আসবে, বাট তোমার বউ আসার পর দুজন অবশ্যই আলাদা আলাদা কক্ষে ঘুমাবে।
সাব্বির প্রথম কথাটা শুনে খুশিতে আত্মহারা হলেও দ্বিতীয় কথাটার মানেটা বুঝতে পেরে অসহায় দৃষ্টিতে তাকিয়ে ডেকে উঠল। স্যার। কোনো বাহানা চলবে না, ইটস মাই অর্ডার। সাব্বির দাঁড়িয়ে রইল। আবরাজ হনহনিয়ে নিজের কক্ষে চলে গেল। সাব্বির পেছনে সোফায় ধপ করে বসে গেল। কাঁদো কাঁদো স্বরে বলে, বউ কাছে নেই, এখন তো এটা বলে মনকে বোঝাতে পারে। কাছে থেকেও যদি বউকে ছুতে না পারি তখন কেমনে কন্ট্রোল করব নিজেকে? বউ নিশ্চয়ই বলবে আমার বাকি কথা বলার আগেই সাব্বির গুনগুন করে চোখে পানি নেই। আবরাজ দূরে নিজের কক্ষের দরজায় দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বিড়বিড় করে বলে উঠল, পাশাপাশি রুমে থেকেও নিজেকে কন্ট্রোল করতে পারবে না। আমি যে এক বেডে ঘুমিয়েও নিজেকে কন্ট্রোল করছি। তাহলে আমি শুধু পুরুষই নই, মহাপুরুষ আমি। অথচ আমার বউ এটা বুঝলো না। কাল রেডি থেকো সুগন্ধি ফুল, আমি বাসায় ফিরে তোমাকে নিয়ে একটা পার্টি অ্যাটেন্ড করব। ফিজা বিছানায় শুয়ে আছে আর আবরাজ তার পাশে বসে ল্যাপটপে কিছু করছে। আবরাজ ল্যাপটপ স্ক্রিনে দৃষ্টি স্থির রেখেই বলে উঠল উপরোক্ত কথাগুলো। ফিজা অন্যদিকে ফিরে শুয়েছিল। আবরাজের দিকে ঘুরে শালি স্বরে জিজ্ঞেস করলো, আবার কাস্টমার দেখাবেন নাকি? কথাটা শেষ হওয়ার আগেই ফিজার কানে যেন বিস্ফোরণ ঘটল। দুই হাত কানে চেপে মেয়েটা দ্রুত শোয়া থেকে উঠে বসলো, কিন্তু এটাও বেশি সময়ের জন্য হলো না। আবরাজ ফিজাকে চকচকে ফ্লোরে পড়ে থাকা ঠ্যাকলানো ল্যাপটপটা দেখার সুযোগ অব্দি দিল না। ফিজার হাত দুটো বিছানার সাথে চেপে ধরে রাগান্বিত স্বরে বলে উঠল, বউ তুমি আমার কোনো পণ্য নয়। দ্বিতীয়বার এসব কথা বললে খুব খারাপ হবে, যা তোমার ধারণার বাইরে। বউ। ফিজা তাচ্ছিল্য হেসে বলে, আবরাজের রাগে চল শক্ত হয়ে আছে। সুদর্শন চেহারাটা দারুণ দেখাচ্ছে। ফিজা ভ্রু কুচকে তাকিয়ে বলে, আপনাকে রাগলেও চমৎকার লাগে আবরার। মজা করো না, আই এম সিরিয়াস। আবরাজ চক্ষুদ্বয় বন্ধ করে গম্ভীর স্বরে জানালো। ফিজা ঘাড় নেড়ে সম্মতি দিয়ে বলে, আচ্ছা। ঘুমিয়ে পড়ো। আবরাজ বিছানা ছাড়লো। গায়ে নাইট শার্ট, বুকের দিকে যে কটা বোতাম সবগুলো খোলা, লোমহীন বুকের ভাঁজগুলো স্পষ্ট। ফিজা দৃষ্টি অন্যদিকে ঘুরে নিল। এসেছে পর থেকে আবরাজের এক এক রকম রূপ রীতিমতো চোখ ধাঁধিয়ে যায়। ফিজা কম্পিউটারের তলায় ঢুকে আবরাজ রুমে দেয়ালের সাথে অ্যাডজাস্ট করা মিররে দেখে সেটা। বাঁকা হেসে লাইট অফ করে, তারপর বিছানায় এসে নিজেও শুয়ে পড়ে। আবরাজ ঘুমোচ্ছে। কলিং বেলের শব্দে ফিজার ঘুম ছুটেছে। পাশের দেয়ালে টানানো সোনালি ঘড়িটা দেখে সকাল 8:07। ফিজা বিছানা ছাড়ল। গায়ের পোশাক কোনো রকম ঠিকঠাক করে জুতো জোড়া পরে দরজার দিকে এগিয়ে এলো। দরজাটা খুলল খুব সাবধানের সহিত। আবরাজের যেন ঘুম না ভাঙে সেদিকে সম্পূর্ণ সচেতন রইল মেয়েটা। আলগোছে বাইরে থেকে দরজাটা চাপিয়ে লিভিং রুমে উপস্থিত হলো। একজন ওয়েস্টার্ন পরিহিত রমণী সার্ভেন্টের সাথে কিছু নিয়ে তর্কাতর্কি করছে। বারবার ওদের মাস্টার বেডরুমের এদিকে আসার চেষ্টা করছে, তবে মহিলা দুজন সামনে দাঁড়িয়ে আছে বিধায় সেটা পারছে না। ফিজা পেছন থেকে গম্ভীর স্বরে জিজ্ঞেস করলো, কে? ফিজার প্রশ্নে দুজন মহিলা সরে গেল সামনে থেকে। বাংলা বুঝতে পারেন তারা। ফিজা সামনে দাঁড়ানো রমণী ট্রিনাকে দেখে ভ্রুজোড়া কুচকে নিল। বিরক্তিকর স্বরে বলে উঠল, এত সকালে কারোর বাসায় এসে এভাবে চিৎকার করছেন, মিনিমাম কমন সেন্সটুকু নেই নাকি? ট্রিনা যতটা না অবাক হয়েছে ফিজার কথা শুনে, তার থেকে বেশি মেয়েটার রাগ হচ্ছে। চোখ দুটো রাগে লাল হয়ে আছে। ফিজার ড্রেস আপ দেখে ট্রিনা হিতাহিত জ্ঞান হারালো যেন। তর্জনী আঙ্গুল উঁচিয়ে শাসনের ভঙ্গিতে বলল, এই মেয়ে, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। তুমি আমাকে কমন সেন্স শেখাতে এসো না। কমসে কম তোমার থেকে ভালো সেন্স রয়েছে আমার। ফিজা নিজের শরীরের দিকে তাকিয়ে থতমত খেল। গায়ের পোশাকের অবস্থা নাজেহাল, কিন্তু বিষয়টা পাত্তা দিল না। ভাব এমন করলো বিবাহিত একজন নারীর এত সকালে এমন পোশাক আশাকে থাকাটা খুব সাধারণ। আসলেই তো তাই। সে নিজের বাসায় কিভাবে থাকবে এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। সেখানে যদি কেউ এত সকালে হস্তক্ষেপ করতে আসে তাহলে সেটা তার ভুল। এর জন্য তার কি করণীয়? ফিজা কিছু বলার জন্য মুখ খুলবে, তার আগেই পেছন থেকে গম্ভীর রাশভারী কণ্ঠস্বর ভেসে এলো, তুমি এখানে?
আমি তোমায় এদিকে খুঁজে পাচ্ছি না। কাম সুগন্ধি ফুল, আমি আরও ঘুমাবো। আবরাজ চোখ দৌড়তে দৌড়তে এসে ফিজাকে কোলে তোলে। ফিজা চমকালো, তবে গলা জড়িয়ে ধরল আবরাজের। অন্যদিনের তুলনায় আজ গভীর করে গলা জড়িয়ে ধরে। আবরাজ বিষয়টা বুঝতে পারে, বউ তাকে নিয়ে জেলাস। আর ট্রিনাকে জেলাস করাতে এভাবে ধরেছে। ইস, এটা যদি প্রতিহিংসা থেকে না হয়ে ভালোবাসা থেকে হতো এই গভীরতাটুকু। আবরাজ বুঝি বউকে ভালোবাসায় মুড়ে রাখত। আবরাজ এর মধ্যে একবারও ট্রিনার দিকে তাকায়নি। রুমের উদ্দেশ্যে রওনা দিয়ে আবার দাঁড়িয়ে গম্ভীর স্বরে ট্রিনাকে উদ্দেশ্য করে বলে, বাই দ্য ওয়ে, সকাল সকাল একটা কাপলের বাসায় এসে এভাবে ডিস্টার্ব করাটা কোনো সভ্যতার কাতারে পড়ে না। পরে দেখা হচ্ছে। ফিজা মাথাটা একটু উঁচু করে পেছনে ট্রিনার দিকে তাকিয়ে বাঁকা হাসল। ট্রিনার চোখ টলমল করে। রাগ নাকি কষ্ট পেয়েছে ফিজা বুঝতে পারে না, বোঝার চেষ্টাও করে না। শুধু জানে এই মেয়েটা এবং মেয়েটার বাবা, এরা বাপ বেটি দুইটাই নাটকবাজ। ট্রিনা কিছু সময় আগে বাড়ি থেকে চলে গিয়েছে। ফিজা ফ্রেশ হয়ে এসে আর দেখেনি ট্রিনাকে। এ নিয়ে অবশ্য তার মাথা ব্যথা নেই। সে গুনগুন করতে করতে কিচেনে গেল। বেশ ফুরফুরে মুডে আছে মনে হচ্ছে। আবরাজের ভ্রু কুচকে আসে। লিভিং রুমে আর কিচেনের দরজায় দাঁড়ানো দুজন মহিলা রয়েছে। তারা নিজেদের মতো কাজ করছে। আবরাজ সেসব তোয়াক্কা করে না। নিজেও নাইট শার্টের হাতার ভাঁজ খুলতে খুলতে কিচেনে গেল। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।